লিম্ফ অ্যাডেনোপ্যাথি, কজেস অ্যান্ড ডিফারেন্সিয়েটিং ফিচার্স। আর বিশেষ করে আমি পড়াবো সেটা হচ্ছে টিউবারকুলাস লিম্ফ অ্যাডেনোপ্যাথি। কারণ এখনো পর্যন্ত আমাদের দেশে টিউবারকুলোসিস যথেষ্ট হয়, ঠিক আছে। বাইরের দেশে হয়তো অনেক কমে গেছে, বা আমরা যখন ধরো স্টুডেন্ট ছিলাম তখনও যে হারে টিউবারকুলোসিস পাওয়া যেত, এখন তার থেকে অনেক কমে গেছে। তা হলেও এখন প্রচুর পাওয়া যায়, ঠিক আছে। ওই জন্য একটু ইম্পর্টেন্স দিয়ে লাস্টে ওটা আমি পড়াবো। প্রথমে ইন্ট্রোডাকশন হিসেবে আমি যেটা বলবো তোমাদের, মেনলি লিম্ফ নোডের অ্যানাটমিটা একটু বলে দেবো, ঠিক আছে। লিম্ফ নোডের অ্যানাটমি তোমরা তো আগে পড়েছো অ্যানাটমিতে, কিন্তু বোধহয় ভুলে গেছো। আমি একটুখানি বলে দিই। লিম্ফ নোডে কি হয়, বাইরে একটা ক্যাপসুল থাকে, আর বাইরে থেকে যে ভেসেলস, লিম্ফ ভেসেলস গুলো ঢোকে সেগুলো হচ্ছে অ্যাফারেন্ট ভেসেলস। দেখো ওপরে কাটা কাটা আছে, ওগুলো হচ্ছে, এই যে ওপরে কাটা কাটা আছে না, এগুলো হচ্ছে সব অ্যাফারেন্ট ভেসেলস, মানে লিম্ফ ঢুকছে ওর মধ্যে, হ্যাঁ। আর এই লিম্ফ ভেসেলস বেরিয়ে যাচ্ছে ইফারেন্ট ভেসেলস, লিম্ফ বেরিয়ে যাচ্ছে ইফারেন্ট। এর মধ্যে দুটো পার্ট থাকে মেনলি। একটা হচ্ছে এই বাইরের দিকের পার্ট যেটা থাকে এটাকে কর্টেক্স বলে, আর ভেতরের পার্টটা মেডুলা, ঠিক আছে। তো কর্টেক্সে কি হয়, কর্টেক্সে কিছু ফলিকল থাকে, হ্যাঁ। এই ফলিকল থাকে, এই ফলিকল গুলো মেনলি কি দিয়ে তৈরি হয় না, বি সেল দিয়ে তৈরি হয়। ফলিকল বা ফলিকুলার পাশে যে এরিয়া আছে ওগুলো কি দিয়ে তৈরি হয়, মেনলি বি সেল দিয়ে তৈরি হয়। আর ঠিক মেডুলার দিকে কর্টেক্স, কর্টেক্স থেকে জাস্ট কর্টেক্স থেকে মেডুলার দিকে, মানে এরকম জায়গায়, এরকম জায়গায়, হ্যাঁ, এটাকে প্যারাকর্টেক্স বলে। এই এরিয়াটা মেনলি কি হয়, এই এরিয়াটা তৈরি হয় মেনলি টি সেল দিয়ে, ঠিক আছে। এরপরে কি আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি বলবো না, এই যে ক্যাপসুল আছে, এই যে ক্যাপসুলের ঠিক নিচে একটা এমটি স্পেস থাকে, ঠিক আছে। এই এমটি স্পেস এই ক্যাপসুলের নিচে থাকে, আবার এই ট্র্যাবিকগুলো যেগুলো আছে এটাকেও কভার করে থাকে এমটি স্পেস। এটাকে কি বলা হয়, সাইনুসয়েডস বলা হয়, হ্যাঁ। সাইনুসয়েডস এর মধ্যে তোমার লাইনিং এপিথেলিয়ামে এন্ডোথেলিয়াল সেলস থাকে, আর হচ্ছে এই সাইনুসয়েডস এর মধ্যে প্রচুর ম্যাক্রোফেজেস থাকে, ঠিক আছে। আর বিশেষ কিছু দরকার এর মধ্যে দরকার নেই জানার। এবারে নেক্সট আলোচনা আমি চলে আসছি। তো লিম্ফ অ্যাডেনোপ্যাথি কাকে বলে, এই যে পড়াচ্ছি লিম্ফ অ্যাডেনোপ্যাথি, তা প্রথমেই তো জানতে হবে লিম্ফ অ্যাডেনোপ্যাথি কাকে বলে। কিছু কারণের জন্য আমাদের লিম্ফ নোডে কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, তার ফলে লিম্ফ নোডটা বড় হয়ে যায়, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে লিম্ফ অ্যাডেনোপ্যাথি, ঠিক আছে। তো লিম্ফ অ্যাডেনোপ্যাথির দুটো, মানে ব্রডার সেন্সে লিম্ফ অ্যাডেনোপ্যাথির কজ হচ্ছে মেনলি দুটো। একটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি তোমার নিওপ্লাস্টিক, ঠিক আছে। রিঅ্যাক্টিভ কখন হয়, কোনো অফেন্ডিং এজেন্ট যখন অ্যাটাক করছে, হ্যাঁ, তার ফলে যে লিম্ফ নোডের চেঞ্জটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ, ঠিক আছে। আর নিওপ্লাস্টিক কাকে বলা হচ্ছে, এই যে লিম্ফয়েড, লিম্ফ নোডের মধ্যে তো সব লিম্ফয়েড সেলস থাকে, সেই লিম্ফয়েড সেলের যে ম্যালিগনেন্সি গুলো হয়, তার ফলে লিম্ফ নোডের যে চেঞ্জ গুলো হয় তাকে বলা হচ্ছে কি নিওপ্লাস্টিক। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে লিম্ফ অ্যাডেনোপ্যাথির কজ গুলো কি কি। আমি বলেছি যে ব্রডার সেন্সে দুটো কজ মেনলি, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ, আর একটা হচ্ছে নিওপ্লাস্টিক, ঠিক আছে। তো রিঅ্যাক্টিভের মধ্যে সব থেকে কমন কোনটা, এই ইনফেকশন, ঠিক আছে। তো ইনফেকশন কি কি দিয়ে হতে পারে, ভাইরাল দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ঠিক আছে। এগুলোই মেন। তো ভাইরালের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, ভাইরালের মধ্যে প্রচুর ভাইরাস লিম্ফ অ্যাডেনোপ্যাথি করে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই লিখেছি, ঠিক আছে। যেমন হচ্ছে কমন কোল্ড, ফ্লু, ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, এইচআইভি, মাম্পস, মিজলস, রুবেলা, এগুলো সব লিম্ফ অ্যাডেনোপ্যাথি করে। ব্যাকটেরিয়াল,
ব্যাকটেরিয়ার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট? স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস ইনফেকশন, টিউবারকুলোসিস ইনফেকশন, হ্যাঁ, তারপরে স্কিন ইনফেকশন, টুথ ইনফেকশন, ইয়ার ইনফেকশন, এগুলো থেকে হতে পারে। আর আদার্সের মধ্যে সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইটস। এই লিম্ফ্যাডেনোপ্যাথির ক্ষেত্রে তুমি যদি বলো যে 100টা বা লিম্ফ্যাডেনোপ্যাথি পেলে তার মধ্যে বলতে পারো 95% বা তার বেশি হবে তোমার এই ইনফেক্টিভ কজ, ঠিক আছে, আর বাদ বাকি 5% আদার কজ। এরপরে কি? ম্যালিগন্যান্সিস। হ্যাঁ, এই দুটো মেন কজই হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি করায়, একটা হচ্ছে ইনফেকশিয়াস আর একটা হচ্ছে ম্যালিগন্যান্সি। তা ম্যালিগন্যান্সির মধ্যে কি 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 হতে পারে? লিম্ফোমা হতে পারে, লিউকোমিয়া হতে পারে, অথবা মেটাস্টেটিক ক্যান্সার হতে পারে। লিম্ফোমার মধ্যে তোমার হজকিন্স লিম্ফোমা হতে পারে অথবা নন হজকিন্স লিম্ফোমা হতে পারে। হ্যাঁ, আর লিউকোমিয়ার মধ্যে কি? বোথ মাইলয়েড সিরিজ অথবা লিম্ফয়েড সিরিজ, দুটোর ক্ষেত্রেই আমরা লিম্ফ্যাডেনোপ্যাথি দেখতে পারি। আর মেটাস্টেটিক, হ্যাঁ, মেটাস্টেটিক কোথা থেকে? মেটাস্টেটিক যে কোনো জায়গায় কার্সিনোমা হলে সেখান থেকে লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। তার মধ্যে এগুলো বেশি কমন দেখা যায়, হেড, নেক, ব্রেস্ট, লাং, এগুলোতে মেনলি কমন দেখা যায়। এছাড়াও আরো কিছু কজ আছে, এগুলো অত ইম্পর্টেন্ট কজ নয়, এগুলোতে তোমার লিম্ফ্যাডেনোপ্যাথি দেখা যেতেও পারে, নাও যেতে পারে। তার মধ্যে এর মধ্যে সার্কোইডোসিসটা খুব ইম্পর্টেন্ট। সার্কোইডোসিসে অলওয়েজ লিম্ফ্যাডেনোপ্যাথি খুব ভালোভাবে দেখা যাবে। হ্যাঁ, যেমন অটোইমিউন ডিজিজের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সার্কোইডোসিস, এগুলো ইম্পর্টেন্ট। যে কোনো রকম অটোইমিউন ডিজিজে কম বেশি তোমার মোটামুটি লিম্ফ্যাডেনোপ্যাথি করায়, তার মধ্যে এই তিনটে মেনলি ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু মেডিকেশনস আছে যেগুলো লিম্ফ্যাডেনোপ্যাথি করাতে পারে, তার মধ্যে ফেনিটয়েন আছে, অ্যালোপিনল আছে, পেনিসিলিন আছে। ভ্যাকসিন, কোনো ভ্যাকসিন নিলেও তোমাদের লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে, সেটা হচ্ছে টাইফয়েড। তার মধ্যে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, ঠিক আছে। আর মিসেলিনিয়াস কজের মধ্যে আমরা বলতে পারি কাওয়াসাকি ডিজিজ, স্টোরেজ ডিজিজ, কিকুচি ডিজিজ। নেক্সট আইটেমে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি কি বলেছি, বর্ডার সেন্সে রিঅ্যাক্টিভ আর নিওপ্লাস্টিক। তো রিঅ্যাক্টিভের মধ্যে আমরা দু রকম দেখতে পারি, অ্যাকিউট দেখতে পারি, ক্রনিক দেখতে পারি, ঠিক আছে। তো অ্যাকিউটটাকে বলা হচ্ছে অ্যাকিউট নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস, ক্রনিকটাকে বলা হচ্ছে ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস, ঠিক আছে। তো অ্যাকিউট নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস এটা সাধারণত কোথায় সব থেকে বেশি দেখা যায়? সার্ভাইকাল রিজিয়নে, সার্ভাইকাল লিম্ফ নোড মেনলি এফেক্টেড হয়। আপার এক্সট্রিমিটিসে যদি হয় তো তখন কি হবে না, অ্যাক্সিলারি লিম্ফ নোড এফেক্টেড হবে। লোয়ার এক্সট্রিমিটিসে হলে কি কোথায় হবে না, ইনগুইনাল লিম্ফ নোড হবে। আর ধরো ইন্টারঅ্যাবডোমিনাল কোনো অর্গান ইনফেক্টেড হলো, তখন আমরা কোথায় লিম্ফ্যাডেনোপ্যাথি পাবো না, বিভিন্ন মেসেন্টেরিক লিম্ফ নোডের মধ্যে আমরা লিম্ফ্যাডেনোপ্যাথি পাবো। হ্যাঁ, যেমন তার মধ্যে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে তোমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে প্রচুর লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যায়। সিস্টেমিক ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, সিস্টেমিক ইনফেকশন যদি হয়, হ্যাঁ, লোকাল না সিস্টেমিক যদি হয়, তখন জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যাবে, মানে সমস্ত রিজিয়ন ইনভলভ হতে পারে, ঠিক আছে, সেটাকে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি বলা হচ্ছে। তো যখন লিম্ফ নোডটা আমরা দেখবো, কিরকম দেখবো, যে লিম্ফ নোডটা বড় হয়ে গেছে, কালারটা কেমন, গ্রে রেড, আর এনগজড হয়ে গেছে। মানে ব্লাড বেশি চলে এসছে তার মধ্যে, হ্যাঁ, ব্লাড ভেসেলস তো আছে ওর মধ্যে, ব্লাড বেশি চলে এসছে, সার্কুলেশন বেড়ে গেছে। এবার যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি, তখন আমরা কি দেখতে পাবো, যে যে জার্মিনাল সেন্টারগুলো আছে সেগুলো সব বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় হয়ে গেছে, তার কারণ কি, লিম্ফয়েড সেলসগুলো পলিফারেশন হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য। তো তার মধ্যে আর কি দেখতে পাবো আমরা দেখতে পাবো হচ্ছে
প্রচুর মাইটোটিক ফিগার দেখতে পাবো। মাইটোটিক ফিগার কেন দেখতে পাবো? মাইটোটিক ফিগার দেখতে পাবো যে লিম্ফয়েড সেলসগুলো কোয়ালিফাইড করছে, ওই জন্যই আমরা প্রচুর মাইটোটিক ফিগার দেখতে পাবো। আর কি দেখতে পাবো? টেঞ্জিবল বডি ম্যাক্রোফাজ। টেঞ্জিবল বডি ম্যাক্রোফাজটা কি না, এটা এক ধরনের ম্যাক্রোফাজ। এরা কি করছে না, যে সেলুলার ডেব্রিস গুলো আছে ওগুলোকে এনগাল্ফ করে নিচ্ছে, হ্যাঁ, অ্যাপোপ্টোসিস হয়ে যাচ্ছে যে সেলসগুলো, তার সেলুলার ডেব্রিস গুলো নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তাতে কি হচ্ছে না, তোমার ওর মধ্যে তোমরা দেখতে পাবে যে সেলুলার ডেব্রিস গুলো ওর মধ্যে আছে, মাইক্রোফাজের মধ্যে আছে, হ্যাঁ। নিউক্লিয়াস ছাড়াও ম্যাক্রোফাজের মধ্যে ছোট 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 কালারের, ব্ল্যাক কালারের মেটেরিয়াল আছে, ওই জন্য এগুলোকে টেঞ্জিবল বডি ম্যাক্রোফাজ বলা হয়। আর কি, যদি বায়োজেনিক অর্গানিজমের অ্যাটাক হয় তাহলে কি হবে তোমাদের, সেখানে হচ্ছে কি দেখা যাবে, নিউট্রোফিলস প্রচুর দেখা যাবে, হ্যাঁ। এবার নিউট্রোফিলস প্রচুর দেখা যাবে। এবার নিউট্রোফিলস ন্যাচারালি কি, নিউট্রোফিলস বা আদার যে সেলসগুলো আছে সেগুলো ডেড হলে কি হবে না, তোমার নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস হয়ে গিয়ে কি, খুব ইম্পর্টেন্ট কথা বলছো, হ্যাঁ, ক্লাসটা শেষ হয়ে গেল তো বলতে পারো। সেখানে আমরা নেক্রোসিস দেখতে পাবো, ঠিক আছে। আর যখন পুরো লিম্ফ নোডটাই হচ্ছে পুরো নেক্রোজড হয়ে যাবে, তখন কি হবে, পাস ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাকিউট বললাম, এবার হচ্ছে ক্রনিক বলবো। ক্রনিকে আমরা 3 রকমের প্রেজেন্ট। অ্যাকিউট সম্বন্ধে কারো কিছু জানার আছে বা বলার আছে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো। এবার ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ অ্যাডেনোসাইটিস সম্বন্ধে বলবো। এটা আমরা মরফোলজিক্যালি 3 রকমের টাইপের দেখতে পারি, ঠিক আছে। 3 রকমের টাইপের দেখতে পারি। তো সেটা কি না, ফলিকুলার হাইপারপ্লেসিয়া হতে পারে, প্যারাকর্টিক্যাল হাইপারপ্লেসিয়া হতে পারে, আর সাইনাস হিস্টিওসাইটোসিস হতে পারে, ঠিক আছে। ফলিকুলার হাইপারপ্লেসিয়া, ফলিকুলার হাইপারপ্লেসিয়া মানে টার্মটাতেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কি, যে লিম্ফয়েড ফলিকুলগুলো আছে সেইগুলো নাম্বার বেড়ে যাচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে, ওই জন্যে বলা হচ্ছে ফলিকুলার হাইপারপ্লেসিয়া, ঠিক আছে। ফলিকুলার হাইপারপ্লেসিয়া মেনলি কেন হয়, যে অর্গানিজমগুলো অ্যাটাক করলে আমাদের হিউমারাল ইমিউনিটি বুস্ট আপ হয়, হ্যাঁ, সেইগুলোতেই আমরা ফলিকুলার হাইপারপ্লেসিয়া হয়। আচ্ছা, কেউ বলতে পারো আমাদের ইমিউনিটি কত রকমের হয়? ওটা তো পরে বলবে। তোমার ইমিডিয়েটলি যখন কোনো প্যাথোজেন তোমার শরীরে ঢুকছে, তখন যে আমাদের ইমিউনিটিটা কাজ করে সেটাকে কি বলে? হ্যাঁ, সেটাকে বলা হয় ইনেট ইমিউনিটি। তো ইমিউনিটি হচ্ছে বর্ডার সেন্সে। আর কেউ বলতে পারবে? কেউ কিছু বলবে না, আমাকেই বলে দিতে হবে? বলবে কেউ কিছু? ইমিউনিটি মেনলি 2 ধরনের হয়। এক হচ্ছে ইনেট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটি। এই ইমিউনিটি এমনই যে কোনো প্যাথোজেনই আমাদের অ্যাটাক করুন না কেন, ব্যাপারটা সেম হবে, হ্যাঁ, কোনো স্পেসিফিক নয়, ঠিক আছে। আর এটা কি, হ্যাঁ, অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি, ঠিক আছে। অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি, সেটা কি হবে, কোনো স্পেসিফিক অ্যান্টিজেন যখন অ্যাটাক হবে তখন তার বিরুদ্ধে স্পেসিফিক আমাদের ইমিউনিটি কাজ করবে, ঠিক আছে। তো অ্যাডাপটিভ ইমিউনিটি কত রকমের হতে পারে? অ্যাডাপটিভ ইমিউনিটি কত রকমের হতে পারে? কি কি বলো, যে কোনো একজন উঠে দাঁড়িয়ে বলো। আরে ভুল হোক না রে বাবা, আমি তো তোমার কিছু বকতে যাচ্ছি না বা কিছু করতে যাচ্ছি না, ভুল হোক না, উঠে বলো না সাহস করে। অ্যাডাপটিভ ইমিউনিটি মেনলি 2 রকমের হতে পারে। এক কি না, হিউমারাল ইমিউনিটি, ঠিক আছে। আর সেকেন্ড কি, সেল মেডিয়েটেড ইমিউনিটি, ঠিক আছে। হিউমারাল ইমিউনিটি মানে কি দিয়ে হয়? বি সেলস দিয়ে হয়, মানে অ্যান্টিবডি মিডিয়েটেড মেনলি, ঠিক আছে, অ্যান্টিবডি মিডিয়েটেড। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কি হয় না, তোমার টি সেল দিয়ে হয়, ঠিক আছে, টি সেল দিয়ে হয়। আচ্ছা, হিউমারাল ইমিউনিটি আর এর মধ্যে কিছু মানে ডিফারেন্স বলতে পারবে তোমরা? মেন ডিফারেন্স যেটা হয় সেটা হয় কি, এক্সট্রা সেলুলার অর্গানিজমস যেগুলো আছে সেগুলোর এগেনস্টে হিউমারাল ইমিউনিটি কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে
সেল মেডিয়েটেড ইমিউনিটি যেটা টি সেল দিয়ে হয়, সেটা কি হয়, ইন্টারসেলুলার অর্গানিজম। যেমন কি ধরো কোনো সেল, হ্যাঁ, তোমার ভাইরাস মানে অ্যাটাক করেছে, তখন কি হবে, টি সেল সেই সেলটার সঙ্গে অ্যাটাচ হয়ে সেই সেলটাকেই মেরে দেবে, তার ফলে তার সঙ্গে ভাইরাসটাও মরে যাবে। ঠিক আছে, এটাকেই সেল মেডিয়েটেড ইমিউনিটি বলে। তো যেখানে হিউমারাল ইমিউনিটি দেখা যায় সেখানে এই ফলিকুলার হাইপারপ্লেসিয়া দেখা যায়। ঠিক আছে, তো এখানে কি হবে না, যে জার্মিনাল সেন্টার হবে, এই যে জার্মিনাল সেন্টার আছে, এইটা হচ্ছে বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা বড় হয়ে যাবে। এটা বড় হয়ে গিয়ে কি হবে, এটা দুটো পার্ট তৈরি হবে, একটা হচ্ছে ডার্কার পার্ট এইটা, আর আরেকটা হচ্ছে লাইটার পার্ট হচ্ছে সেন্ট্রাল। হ্যাঁ, এই যে ডার্কার পার্ট এইটা তৈরি হবে হচ্ছে সেন্টোব্লাস্ট দিয়ে। ঠিক আছে, সেন্টোব্লাস্ট দিয়ে। আর এইটা তৈরি হবে, আর সেন্ট্রাল যে এই যে লাইট পার্ট, এটা তৈরি হবে কি সেন্ট্রোসাইট দিয়ে। ঠিক আছে, সেন্ট্রোসাইট দিয়ে। আর এই যে এর উপরে দেখতে পাচ্ছ হালকা একটা ডার্কার জোন আছে, এই যে দেখতে পাচ্ছ হালকা একটা ডার্কার জোন, এই মেন ডার্ক জোনের বাইরে, হ্যাঁ, এটাকে বলা হয় ম্যান্টেল সেল লেয়ার। ঠিক আছে, এই ম্যান্টেল সেল লেয়ার কি দিয়ে তৈরি হয়, নেব বি সেল দিয়ে তৈরি হয়। নেব বি সেল কাকে বলে, কি বলতে পারবে? হ্যাঁ, নেব বি সেল কাকে বলে? নেব বি সেল হলো ইমিউনোলজিক্যালি ইনএক্সপিরিয়েন্স যে সেল, তাকে বলা হয় নেব সেল। ঠিক আছে, তো বি সেল যখন ইনএক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, টিউনড আপ হয় না, তখন সেটা নেব বি সেল থাকে। সেটা কোথায় থাকে না, এই মেন্টাল জোনে থাকে। ঠিক আছে, আর কি হয় এখানে অল থ্রু তোমার কি কি থাকবে, অল থ্রু থাকবে তোমার হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, মানে ডেন্ড্রাইট সেল মেনলি। হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ডেন্ড্রাইট সেলস থাকবে। আর কি থাকবে, ফ্যাগোসাইটিক সেল থাকবে, মানে ম্যাক্রোফাজিস থাকবে মেনলি এর মধ্যে থাকবে। হ্যাঁ, দেখো এই যে এই যে পিকচারটা, এই যে পিকচার, আর কি আমরা পাবো, প্রচুর মাইটোটিক ফিগার পাবো। এই যে এইটা 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 এগুলো দেখছো না, এগুলো সব হচ্ছে মাইটোটিক ফিগার। ঠিক আছে, আর এখানে বলছিলাম টিনজিবল বডি ম্যাক্রোফাজ, টিনজিবল বডি ম্যাক্রোফাজ এখানেও থাকবে। সেগুলো দেখো, আমি দেখাবার চেষ্টা করছি তোমাকে। এইটা যেমন টিনজিবল বডি ম্যাক্রোফাজ, এইটা যেমন দেখো, এখানে নিউক্লিয়াস ছাড়াও অনেকগুলো ছোট ছোট কালো কালো ডট আছে, ওগুলো হচ্ছে সব অ্যাপোপ্টোটিক বডি। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হলো তো? এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, এই জিনিসটা যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমাদের কোশ্চেনও আসতে পারে থিওরি, আবার তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি না, মরফোলজিক্যালি এই যে ফলিকুলার হাইপারপ্লেসিয়া, এই ফলিকুলার হাইপারপ্লেসিয়া হচ্ছে তোমার ফলিকুলার যে লিম্ফোমা আছে, ফলিকুলার লিম্ফোমার সঙ্গে খুবই মরফোলজিক্যালি এটা মানে সামুলেট করে যায়, মিলে যায়। তো কি কি ডিফারেন্স দেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, সেটা কি হবে না, ফার্স্ট পয়েন্ট যেটা, প্রিজার্ভেশন অফ দ্য লিম্ফ নোড আর্কিটেকচার। এটার কথাটা কি, যে আমরা একদম ইন্ট্রোডাকশনে যেরকম বলেছি, যেমন বলেছি যে আর্কিটেকচারটা আছে, এই ধরো বাইরে এই কর্টিক্যাল লেয়ারে তোমার এই ফলিকল গুলো আছে, হ্যাঁ, আর মেডুলাতে কোনো ফলিকল নেই। এই যে আর্কিটেকচার, এটা পুরোপুরি লস্ট হয়ে যাবে। ফলিকুলার লিম্ফোমার ক্ষেত্রে এটা পুরোপুরি লস্ট হয়ে যাবে। তখন কি হবে না, সব জায়গাতেই পুরো লিম্ফ নোডের মধ্যেই আমরা ফলিকল দেখতে পাবো। ঠিক আছে, পুরো লিম্ফ নোডের মধ্যেই আমরা ফলিকল দেখতে পারবো। এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হবে না, সেকেন্ড পয়েন্ট আমরা কি বলবো, সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই যে ফলিকল যেগুলো আছে, হ্যাঁ, এই ফলিকল গুলো যেখানে ফলিকুলার হাইপারপ্লেসিয়া হয়, সেখানে এই ফলিকল গুলো ছোট বড় মিশিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু ফলিকুলার লিম্ফোমা যখন হবে তখন সব একই রকম সাইজের হয়ে যাবে। ঠিক আছে,
এইটা। আর কি না ফলিকুলার লিম্ফোমা আর ফলিকুলার হাইপারপ্লেসিয়া দুটোতেই আমরা কি না মাইটোটিক ফিগার প্রচুর পাবো, হ্যাঁ, বা ম্যাক্রোফাজ প্রচুর পাবো, কিন্তু কম্পারেটিভলি ফলিকুলার হাইপারপ্লেসিয়াতে অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে। আর কি আর লাস্ট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার এই যে লাইট জোন আর ডার্কার জোন এই যে দেখতে পাচ্ছ ফলিকুলার হাইপারপ্লেসিয়াতে, হ্যাঁ, এইটা কিন্তু তোমার ফলিকুলার লিম্ফোমাতে থাকবে না, পুরো ফলিকুলটা একই রকম টাইপের মনে হবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল তো? এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে কি প্যারাকর্টিক্যাল হাইপারপ্লেসিয়া। প্যারাকর্টিক্যাল হাইপারপ্লেসিয়া আমরা কোথায় দেখবো না টি সেল জোনে। ঠিক আছে, টি সেল জোনে দেখবো। তা টি সেল জোনের হাইপারপ্লেসিয়া কখন হবে? যখন তোমার কোনো ভাইরাল অ্যাটাক হবে, মানে টি সেল যে অফেন্ডিং এজেন্টের উপর কাজ করে সেই জিনিসে অ্যাটাক হলে তখন টি সেল রিজিয়ন বেড়ে যাবে, মানে টি সেল বেশি প্রোডাকশন করতে হবে, তাই জন্য টি সেল রিজিয়ন বেড়ে যাবে। হ্যাঁ, সেটাই কি বলছে প্যারাকর্টিক্যাল হাইপারপ্লেসিয়া। ঠিক আছে, আর টি সেল রিজিয়ন যখন বেড়ে যাবে তখন ওখানে কি না ইমিউনোব্লাস্ট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, ইমিউনোব্লাস্ট হচ্ছে তোমার এই লিম্ফ নোডের মধ্যে সব থেকে বড় সেল। ঠিক আছে, তো ইমিউনোব্লাস্ট দেখতে কেমন হয়? সেলগুলো বেশ বড় হয়, এমনি নর্মাল লিম্ফোসাইটের থেকে 3 to 4 টাইমস এটা সাইজ হয়। হ্যাঁ, আর নিউক্লিয়াসগুলো কম্পারেটিভলি বড় হয়, মানে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি না তখন ম্যালিগন্যান্ট সেল আর ইমিউনোব্লাস্ট অনেক সময় গুলিয়ে যায় আমাদের, প্রায় দেখতে অনেকটা একই রকম। দেখতে দেখতে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি এটা ইমিউনোব্লাস্ট, এটা হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট সেল। ঠিক আছে, তো ওখানেও তোমার যে ক্রোমাটিন হবে সেগুলো কিন্তু ওপেন আপ হবে। এমনি নর্মাল ক্রোমাটিন তো ওপেন আপ হয় না, কিন্তু ইমিউনোব্লাস্টের ক্রোমাটিন ওপেন আপ হয়। ঠিক আছে, আর যেমন হচ্ছে ম্যালিগন্যান্ট সেলে প্রমিনেন্ট নিউক্লিওলাই দেখা যায়, এখানেও তেমন প্রমিনেন্ট নিউক্লিওলাই দেখা যাবে। আর কি হয় না ম্যালিগন্যান্ট সেলে সাইটোপ্লাজম কম্পারেটিভলি কম থাকে, এখানেও তোমাদের সাইটোপ্লাজম কম্পারেটিভলি কম হয়ে যাবে। এরপরে থার্ড টাইপ কি না সাইনাস হিস্টিওসাইটোসিস। হ্যাঁ, সাইনাস হিস্টিওসাইটোসিসে কি হবে? এই যে লিম্ফ সাইনাস গুলো আছে এখানে মেনলি এই লিম্ফ সাইনাস গুলোতে চেঞ্জ হবে। কি চেঞ্জ হয় না এই যে লাইনিং এন্ডোথেলিয়াল সেলস আছে ওগুলো পলিফারেশন হয়ে যায়, আর ওর মধ্যে যে ম্যাক্রোফাজ আছে ম্যাক্রোফাজ গুলোরও পলিফারেশন হয়। তার ফলে কি হবে যে সাইনোসয়েডস গুলো আছে সেই সাইনোসয়েডস গুলো বড় হয়ে যাবে এবং ডিস্টর্টেড হয়ে যাবে। ঠিক আছে, এটা মেনলি কোথায় আমরা দেখতে পাই? যখন কোনো লিম্ফ নোডের মধ্যে মেটাস্টেসিস হয়, হ্যাঁ, মেটাস্টেসিস এক্সটেনশন হয়, তখনই একমাত্র এই চেঞ্জটা আমরা দেখতে পাই। যেমন হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা সব থেকে ভালো এক্সাম্পল। ঠিক আছে, এখানে ছবিতে দেখো এই যে সাইনোসয়েডস গুলো আছে, সাইনোসয়েডস গুলো সব বড় বড় হয়ে গেছে আর ডিস্টর্টেড হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পেলে? এইসব দেখো সাইনোসয়েডস গুলো বড় বড় হয়ে গেছে, ডিস্টর্টেড হয়ে গেছে। এরপরে লাস্ট টপিক আমি চলে, আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। এবার লাস্ট টপিক আমি চলে যাবো টিউবারকুলোসিস লিম্ফ্যাডিনাইটিস। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম কারোর কিছু ডাউট আছে বা কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। একেবারেই যদি রেসপন্ড না করো আমার পড়াতে কি ভালো লাগে বলো? কিছু তো রেসপন্ড করো। তো লাস্ট টপিকে চলে যাচ্ছি টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস। ঠিক আছে, টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস বললেই যে কথাটা সব থেকে আগে মনে পড়ে সেটা কি না টিউবারকুলোসিসে আমাদের গ্র্যানুলোমা ফর্মেশন হয়। হ্যাঁ, আচ্ছা গ্র্যানুলোমা কত রকমের হতে পারে বলতে পারো? গ্র্যানুলোমা কত রকমের হতে পারে? কেজিয়েটিং গ্র্যানুলোমা আর নন কেজিয়েটিং গ্র্যানুলোমা। ঠিক আছে, দু রকম হতে পারে। যদি গ্র্যানুলোমার মাঝখানে নেক্রোসিস থাকে, কেজিয়েটিং নেক্রোসিস থাকে, তাহলে কেজিয়েটিং গ্র্যানুলোমা বলা হবে, আর না থাকলে তাকে নন কেজিয়েটিং বলা হবে। নন কেজিয়েটিং গ্র্যানুলোমার এক্সাম্পল দিতে পারবে? সার্কোইডোসিস বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, আর হচ্ছে কেজিয়েটিং গ্র্যানুলোমার বেস্ট এক্সাম্পল হচ্ছে টিউবারকুলোসিস। ঠিক আছে, তো গ্র্যানুলোমা কি করে ফর্মেশন হয় আমি একটু ছোট্ট করে বলে নিই। এখানে কি করে হয়
না এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ডেন্ড্রাইটিক সেল এ তোমার দেখো এই এই হচ্ছে অ্যান্টিজেনকে এনগালফ করে নিয়েছে, এনগালফ করে নিয়ে কি করছে না এ লিম্ফ নোডে চলে আসছে, চলে এসে কি করছে না এ টি হেল্পার সেলস যেগুলো আছে TH1 ধরো একে কি করছে এই অ্যান্টিজেন প্রেজেন্ট করছে MSC মলিকিউল দিয়ে, ঠিক আছে। তার ফলে কি হবে না এই যে টি সেল এর কি লিবারেট করবে না সাইটোকাইন লিবারেট করবে, ঠিক আছে। সাইটোকাইন লিবারেট করলে কিছু চেঞ্জ হবে, তার মধ্যে মেইন চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে ম্যাক্রোফাজ গুলো আছে ম্যাক্রোফাজ গুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ঠিক আছে। ম্যাক্রোফাজ গুলো অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে কি করবে ম্যাক্রোফাজের যা কাজ ও টিউবারকুলাস ব্যাসিলি গুলোকে মারার চেষ্টা করবে, হ্যাঁ। কিন্তু টিউবারকুলাস ব্যাসিলি তো অত সহজে মারা যাবে না, ওই জন্য কি করবে টিউবারকুলাস ব্যাসিলি গুলো মরছে না, তখন ও কি করবে সেই টিউবারকুলাস ব্যাসিলি গুলো ঘিরে ধরে সেগুলো স্প্রেড করতে বাধা দেবে, হ্যাঁ। তো তখন কিছু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে না তোমার যে ম্যাক্রোফাজ গুলো আছে ম্যাক্রোফাজ গুলো কিছুটা স্লিপার সেপেট সেল, স্লিপার সেপেট মানে কি আমাদের হাওয়াই চপ্পলে যেমন সেভ হয় স্লিপার সেপেট সেলে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। চেঞ্জ হয়ে গিয়ে ঘিরে ধরার চেষ্টা করবে। আর কি হতে পারে না ওই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ গুলো ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে গিয়ে কিছু তোমার জায়ান্ট সেল তৈরি করবে। সেই জায়ান্ট সেল কি টাইপের জায়ান্ট সেল পাওয়া যায় এখানে না ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেল পাওয়া যায়, ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেল পাওয়া যায়, ঠিক আছে। এই যে জায়ান্ট সেল এই জায়ান্ট সেল তৈরি করবে। তো এই গ্যানুলোমাতে আমরা কি পাই না একটা সেন্ট্রাল নেক্রোসিস পাবো, এখানে সেন্ট্রাল নেক্রোসিস দেখানো নেই, এখানে সেন্ট্রাল নেক্রোসিস পাওয়া যাবে, তার বাইরে কি এই এপিথেলিয়াল সেল দেখো ঘিরে ধরেছে, এপিথেলিয়াল সেলস পাওয়া যাবে, তার সঙ্গে পাওয়া যাবে হচ্ছে জায়ান্ট সেল, ঠিক আছে। আর একদম বাইরে যেটা পাওয়া যাবে কি কলারটা কি লিম্ফোসাইট আর হ্যাঁ ফাইব্রোব্লাস্ট, লিম্ফোসাইট আর ফাইব্রোব্লাস্ট এই দুটো দিয়ে কলারটা তৈরি হবে। তো গ্যানুলোমা যত পুরানো হবে তত হচ্ছে ফাইব্রোব্লাস্ট কন্টেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। তো এই কেজুয়েটিং গ্যানুলোমা কি আমি সেটা তোমাদের বলে দিয়েছি পুরোপুরি, ঠিক আছে। আর ওই যে তোমার গ্যানুলোমা যেটা তৈরি হলো ওর মধ্যে তোমার পুরো ওই টিউবারকুলাস ব্যাসিলি ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো দেখা যাবে, ঠিক আছে। এই দেখো এই হচ্ছে সেন্ট্রাল কেজিয়েশন, ঠিক আছে। আর এখানে এই যে সেলগুলো এগুলো মাইক্রোস্কোপে না দেখলে ছবি থেকে বোঝা যায় না অতটা ভালো, এই 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 পুরো পুরো রিজিয়নেই তোমার এপিথেলিয়াল সেল ভর্তি হয়ে আছে, ঠিক আছে। আর এই হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেলস, এই হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেলস, ঠিক আছে। আচ্ছা ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেলস আর টিউমার জায়ান্ট সেলস এর মধ্যে পার্থক্য কি, মেন পার্থক্য কি, মরফোলজিক্যাল পার্থক্য কি? আমি এটাকে কেন কি এটা দেখে কেন বলছি যে ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেলস নিউক্লিয়াস গুলো পেরিফেরিতে রিম করে থাকবে আর ওখানে হচ্ছে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, স্ক্যাটার থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন তফাৎ। আর হচ্ছে পেরিফেরিতে ফাইব্রোব্লাস্ট আছে, এই সব ফাইব্রোব্লাস্ট আছে, আর দেখো লিম্ফোসাইট হয়ে দেখতে পাচ্ছ এই কালো 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 ডট ডট যেগুলো এইগুলো সব লিম্ফোসাইট, এগুলো সব লিম্ফোসাইট এগুলো, হ্যাঁ। আর এটা হচ্ছে হাই পাওয়ারে তো এটা তোলা হয়েছে, হাই পাওয়ারে তোমার টিউবারকুলাস ব্যাসিলি দেখা যায় না, টিউবারকুলাস ব্যাসিলি দেখতে গেলে আমাদের এতে দেখতে হয়, অয়েল ইমার্শনে দেখতে হয়, ঠিক আছে। অয়েল ইমার্শনে পিঙ্ক পিঙ্ক টাইপের ডিপ পিঙ্ক টাইপের ছোট 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 ডট ডট টাইপের দেখা যায়।